হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের পেজ নম্বর 214 পাতায় যে স্কুলটা আছে 5 নম্বর স্কুল, সেটা আজকে আমরা শুরু করব। স্কুল নাম্বার 5 বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল। এখানে এই যে কালো দাগ মতো যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা আসলে এটা জেরক্স করা পেজ, ঠিক আছে। সেজন্য এটা এরকম ধরনের দাগ পড়ে গেছে, ঠিক আছে। তো চলো আজকে আমরা এই স্কুলে একই ব্যাপার, জেরক্স করা হোক আর টেক্সট বুক হোক, ব্যাপারটা কিন্তু একই। তো কোশ্চেনগুলো তো সেম আছে, দেখে নাও তোমরা। বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল এইচএসের কোশ্চেন। প্রথম কোশ্চেন বলছে, প্রদত্ত কোন শিলাটি ছিদ্রযুক্ত? কী উত্তর হবে? কোন শিলাটি ছিদ্রযুক্ত? উত্তর হবে পিউমিস, তাই তো। পিউমিস শিলাটি কিন্তু ছিদ্রযুক্ত হয়। তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তামা ও টিন মিশিয়ে কী তৈরি করা হয়? তামা টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়, তাই তো। তামা টিন দিয়ে তৈরি হয় ব্রোঞ্জ। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকটি কী? অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট, তাই তো। তারপরে বলছে ক্ষেত্রফলের একক বর্গ সেমি। যে কোনটি প্রদত্ত কোনটি লব্ধ রাশি? এটা কী হবে? আয়তন হচ্ছে লোমার লব্ধ রাশি, তাই তো। আর বলছে প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়? লোহা, নিকেল, কোবাল্ট, স্টিল। স্টিল কিন্তু চৌম্বক পদার্থ নয়। যদি একটি বলকে মাঠে গড়িয়ে দেওয়া হয়, বলটির গতি কমতে কমতে থেমে যাবে, এর কারণ কি? এর কারণ হচ্ছে ঘর্ষণ বল। চাপ ইন্টু ক্ষেত্রফল সমান সমান কী হবে? বল। কিসের দ্বারা দুটি অস্থি যুক্ত থাকে? উত্তর হবে লিগামেন্ট। একটি অনবীকরণযোগ্য শক্তির উৎস কী? একটি অনবীকরণযোগ্য শক্তির উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস। মানবদেহে স্বাভাবিকভাবে মিনিটে কতবার হৃদস্পন্দন হয়? 72 থেকে 80 বার। 72 থেকে 80 বার। তারপরে কী বলেছে? ড্যাশকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। কাকে জীবাশ্ম জ্বালানি বলা হয়? অ্যাকচুয়ালি না, এই যে শূন্যস্থান অনেক বড় হবে, বা তোমরা এখানে একটা উদাহরণ দিতে পারো। যেটা উদাহরণ জীবাশ্ম জ্বালানির একটা উদাহরণ দিতে পারো, যেমন তোমরা যে কোনো একটা উদাহরণ দিতে পারো, তাকে আমরা জীবাশ্ম জ্বালানি বলে দিই। যেমন পেট্রোলিয়াম, ঠিক আছে, পেট্রোলিয়াম বলতে পারো তোমরা। এরকমভাবে এমসিকিউ দেওয়া হয় না বেসিক্যালি, এগুলো উত্তর বা জীবাশ্ম জ্বালানি কাকে বলে যদি দিত তাহলেও লেখা যেত, কিন্তু ড্যাশকে জীবাশ্ম জ্বালানি বলা হয়, তাই পেট্রোলিয়াম যখন তার উদাহরণ দিলেই হয়ে যাবে। স্থিতিশক্তি প্লাস গতিশক্তি সমান কী হবে? যান্ত্রিক শক্তি। কী হবে? যান্ত্রিক শক্তি। মানে স্থিতিশক্তি আর গতিশক্তিকে সমষ্টিকে যান্ত্রিক শক্তি বলা হয়। গ্রানাইটের পরিবর্তনে নিচ তৈরি হয়। গ্রানাইটের পরিবর্তনে তৈরি হয় নিচ, এটা হচ্ছে সত্য, ঠিক আছে। আর উষ্ণতার একক হলো অ্যাম্পিয়ার। উষ্ণতার একক অ্যাম্পিয়ার নয়, এটা মিথ্যা। উষ্ণতার একক হচ্ছে কেলভিন। আমি একটি যন্ত্র, আমি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করি, আমি কে? আমি হচ্ছে এখানে কী হবে? এটা অক্সানোমিটার, তাই তো। এটা কী হবে? অক্সানোমিটার। অক্সানোমিটার। বলছে আমি একটি কবাডিকা এবং আমি বাম নিলয়ের মাঝে থাকি, আমি কে? এটা উত্তর হবে দ্বিপত্র কপাটিকা। দ্বিপত্র কপাটিকা। তারপরে বলে যে একটি বলকে বাধাহীনভাবে হাত থেকে ছেড়ে দেওয়া হলো, এখানে কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে? একটি বলকে যদি বাধাহীনভাবে ছেড়ে দেওয়া যায়, তাহলে এখানে যান্ত্রিক শক্তি, মনে রাখবে এটা কী হবে? যান্ত্রিক শক্তি রূপান্তরিত হবে তোমার শব্দ শক্তিতে, ঠিক আছে। বলছে চাপের এসআই একক কী? চাপের এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বলতে পারো, বা বলতে পারো পাস্কেল, ঠিক আছে। হাতে হাতে সংঘর্ষের ফলে কোন শক্তি উৎপন্ন হবে? হাতে হাতে সংঘর্ষের ফলে কোন শক্তি উৎপন্ন হবে? তাহলে তাপ শক্তি। তাপ শক্তি উৎপন্ন হবে। ফুসফুসে বায়ুথলির সংখ্যা কয়টি? ফুসফুসে বায়ুথলির সংখ্যা হচ্ছে প্রায় 10 কোটি। প্রায় 10 কোটি। তারপরে কোশ্চেনগুলো কী বলছে দেখো। তারপরে কোশ্চেনগুলো বলছে যে রূপান্তরিত শিলা, উত্তর কী হবে? রূপান্তরিত শিলা হচ্ছে সিলেটিয়ার রূপান্তরিত শিলা, এটা হচ্ছে 1 নম্বর। আগ্নেয় শিলা হচ্ছে গ্রানাইট। পাললিক শিলা হচ্ছে শেল।
আর আকরিক হেমাটাইট, অ্যাকচুয়ালি হেমাটাইট বা হেমাটাইট একই ব্যাপার, একই জিনিস। তারপরে দেখো বলেছে পরের কোশ্চেনগুলো দেখে নাও। বলছে আলোর তীব্রতা পরিমাপ করার একক কী? আলোর তীব্রতা পরিমাপ করা হয় ক্যান্ডেলা বা সিডির সাহায্যে। উত্তর কী হবে? ক্যান্ডেলা বা সিডি বা ক্যান্ডেলার সাহায্যে। বলছে কোনো রাশির একক বলতে কী বোঝো? কোনো রাশির একক বলতে কী বোঝো? এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 65 তোমাদের টেক্সট বুকের। তোমাদের টেক্সট বুকের 65 পেজে তোমরা এটা পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা, এই যে দেওয়া আছে। কি বলছে যে কোনো রাশিকে পরিমাপ করতে সেই রাশির একটি সুবিধাজনক অংশ দিয়ে পরিমাপ করতে হয়। এই সুবিধাজনক অংশটি হলো ওই রাশির একক। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন বলছে ভর ও ভারের এসআই একক কী? মনে রাখবে ভরের এসআই একক হচ্ছে কেজি হয়, ভরেরটা কে কেজি, আর ভারের এসআই একক হচ্ছে নিউটন। মনে থাকবে ভরের এসআই একক হচ্ছে কেজি আর ভারের এসআই একক হচ্ছে নিউটন। প্রাচীনকালে গ্রিসে দৈর্ঘ্যের একক হিসেবে কী ব্যবহার করা হতো? দৈর্ঘ্যের একক হিসেবে ব্যবহার করা হতো বিঘত। কী ব্যবহার করা হতো? বিঘত ব্যবহার করা হতো। এটি খাদ্য শৃঙ্খল চিহ্নের সাহায্যে দেখাতে বলছে। এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 93 তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার 93-তে এই যা আছে। এটি খাদ্য শৃঙ্খল চিহ্নের সাহায্যে ছবির সাহায্যে দেখাতে বলছে। সূর্য থেকে গাছ, গাছ থেকে ফড়িং, ফড়িং থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে সাপ, সাপ থেকে ময়ূর, ময়ূর থেকে বাঘ। ঠিক আছে, এটা একটা কিন্তু খাদ্য শৃঙ্খলের চেন আমরা দেখালাম। ঠিক আছে, বলেছে তারপরে কি বলেছে যে প্রথম শ্রেণীর খাদক বলতে কী বোঝো? প্রথম শ্রেণীর খাদক দেখে নাও কী বলছে। প্রথম শ্রেণীর খাদক বলছে যে কিছু প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে, এরা হলো প্রথম শ্রেণীর খাদক। যে কিছু কিছু প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে, এরা প্রথম শ্রেণীর খাদক। উদাহরণ কী আছে বলো? প্রথম শ্রেণীর খাদকের উদাহরণ হচ্ছে তোমার এখানে ফড়িং হতে পারে। ঠিক আছে, সরাসরি কিন্তু উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করছে, বা ছাগল হতে পারে, হরিণ হতে পারে। ঠিক আছে, তারপরে বলছে তুমি একটি পরীক্ষার সাথে প্রমাণ করো যে যান্ত্রিক শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়। যান্ত্রিক শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়, সেটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 87 তোমাদের টেক্সট বুকের 87 পেজে। এই যে যান্ত্রিক শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হচ্ছে, দেখে নাও এই উত্তরটা। যান্ত্রিক শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই যে এটা লাঠি দিয়ে ঢাক বা টেবিলের উপর যখন আঘাত করা হয় তখন কী হয়? যান্ত্রিক শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে তুমি লাইটের সুইচ অন করলে, এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হলো? তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, তারপরে বলেছে বল কাকে বলে? একটি টানা বলের উদাহরণ দাও। বল কাকে বলে দেখে নাও। বল কাকে বলে? বলছে যে বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় অথবা সমবেগে গতিশীল হয়, গতিশীল বস্তু থেমে যায় বা তার বেগ বাড়ে বা কমে, বা বেগের দিক পরিবর্তন হয়, অথবা ওই বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন হয়, তাকে বলা হচ্ছে বল। ঠিক আছে, তাকে কী বলা হয়? তাকে বলা হয় বল। এবার বলেছে যে টানা বলের উদাহরণ দাও। টানা বলের উদাহরণ দেখে নাও। তোমাদের প্রত্যেকের বইতে এই যে ছকটা আছে, একটা বল ছক আছে দেখো, টানা আর ঠেলার। টানা বলের একটা উদাহরণ কী আছে? ড্রয়ার বের করা। ড্রয়ারকে যখন আমরা টেনে বের করি, যেটা সেই ড্রয়ার বের করতে গেলে বলো টানা বল আমরা ব্যবহার করি। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো। তারপরে বলেছে যে একটি পরীক্ষার সাহায্যে চিত্র অঙ্কন করে প্রমাণ করা জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। তো তোমরা পেয়ে যাবে তোমাদের রায়মার্টিনের যে মানব বইটা আছে, সে মানব বই 211 পেজ। ঠিক আছে, 211 পাতা। আর যাদের রায়মার্টিন বই নেই তারা তোমরা অন্য কোনো বইতে দেখবে পেয়ে যাবে এটা। এই যে ঠিক আছে, পরীক্ষা আছে তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। এই যে পরীক্ষাটা আমি আগেও অনেক স্কুলেই বলেছি, এটা প্রায় প্রত্যেকটা স্কুলে এই কোশ্চেনটা কিন্তু আছে। এটা খুব ভালোভাবে তোমরা কিন্তু করবে। ঠিক আছে, তোমরা এটা স্ক্রিনশট মেরে রাখতে পারো। ঠিক আছে, তোমরা যদি চাও এটাকে স্ক্রিনশট মারতে পারো এইভাবে, ভিডিওটা পজ করে স্ক্রিনশট মেরে নাও। ঠিক আছে, তারপরে দেখো বলেছে বিজ্ঞানী বার্নৌলির নীতিটা লেখো। বিজ্ঞানী বার্নৌলির নীতিটা কী বলছে? আমরা পেজ নাম্বার 104-এ এটা পেয়ে যাব। পেজ নাম্বার 104 বার্নৌলির নীতি, এই যে দেওয়া আছে বার্নৌলির নীতি লাস্টের লাইন একদম। কী বলছে দেখো, যে কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি এবং সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কী হয়? চাপ কিন্তু কম হয়। এটা বিজ্ঞানী বার্নৌলির নীতিটাই বলেছিলেন। এটাই কিন্তু বার্নৌলির নীতি। আশা করি বুঝতে পেরেছ। তারপর নেক্সট বলছে দেখো কি, 1 কিলোপাস্কেল সমান কত পাস্কেল? 1 কিলোপাস্কেল মানে 1000 পাস্কেল। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন কী বলছে? নেক্সট কোশ্চেন বলছে যে শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকার একটি করে কাজ লেখো। শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকার একটি করে কাজ। এটা তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বুকে পেজ নাম্বার 112। দেখে নাও, এখানে দেওয়া আছে লোহিত রক্তকণিকার একটা কাজ কী বলছে। এরা প্রধানত ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে নিয়ে পৌঁছে দেয় শরীরের আনাচে কানাচে প্রায় সব জায়গায়। শ্বেত রক্তকণিকার একটা কাজ কী বলছে?
এরা মূলত শরীরের রক্ষীর কাজ করে। পাহারাদার বা সৈন্যের মতো এদের কাজ হলো বাইরে থেকে আসে শত্রু যেমন রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করে, আবার শরীরে কোথাও ক্ষত হলে সারাই করার সময় এদের দরকার হয়। আরেকটা বলেছে অনুচক্রিকার কাজ। অনুচক্রিকা কী করে? শরীরে রক্ত জমাট বাঁধতে, কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন কী বলছে, মানবদের একটি অচল সন্ধি মানে যেমন মাথার খুলি এবং একটি হিঞ্জের সন্ধির মানে হচ্ছে হাঁটুর ও কুনুতে যে সন্ধি থাকে, উদাহরণ দিতে বলছে, দিয়ে দিলাম যে অচল সন্ধি মাথার খুলি আর হিঞ্জের সন্ধি হচ্ছে হাঁটু আর কনুতে দেখা যায়। বলছি হৃদস্পন্দন কার বলা হয়? হৃদস্পন্দন দেখে নাও, তোমাদের বইতেই লেখা আছে, এই যে লেখা আছে হৃদস্পন্দন কাকে বলে, একদম প্রথম লাইন। হৃৎপিণ্ডটি নাড়াচাড়া করে, একবার বড় হয় মানে প্রসারিত হয়, আবার তারপর ছোটো হয় সংকুচিত হয়, এরপর একবার প্রসারণ এবং আর একবার সংকোচনকে একসঙ্গে বলা হচ্ছে হৃদস্পন্দন। ঠিক আছে, তারপরে বলেছে আমরা কীভাবে প্রশ্বাস আর নিঃশ্বাস ক্রিয়া সম্পন্ন করি তা লেখো। আমরা কীভাবে প্রশ্বাস আর নিঃশ্বাস সম্পন্ন করি তা তোমাদের টেক্সট বুকেই পেয়ে যাবে, এখানে দেওয়া আছে দেখো, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত সবটাই কিন্তু তোমাদের লিখতে হবে। এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 115-তে। ঠিক আছে, এবং এই হচ্ছে আমাদের 5 নম্বর স্কুল বলেছে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। 5 নম্বর স্কুলটা প্রত্যেকটা কোশ্চেনই করে দিয়েছি। যদি কোনো ডাউট থাকে, যদি কোনো কোশ্চেনের সমস্যা থাকে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে লেখো যে তোমাদের কোন কোশ্চেনের সমস্যা হচ্ছে পার্টিকুলারলি। ওকে, তো আমি সেটা একবার রিচেক করে দেখবো তোমরা ঠিক বলছো কিনা। যদি কোনো কোশ্চেনের সমস্যা হয় বা সন্দেহ হয় অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, তো চলো আজকে আমাদের 5 নম্বর স্কুল কমপ্লিট হলো। আগামীকাল আমরা আবার 6 নম্বর স্কুলটা দেবো। ঠিক আছে, তো তোমরা ভালো করে পড়াশোনা করো। গুড নাইট। এবং তোমাদের কিন্তু একটা প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে, সেই প্লেলিস্টটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে। সেই প্লেলিস্টে দেখবে প্রত্যেকটা স্কুলগুলো পরপর করে দেওয়া আছে। ঠিক আছে, তো চলো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট স্কুলে।